বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সমস্যা। এখন জমার টাকা মানুষ উঠাতে পারে না, তারপরে খাওয়ানোর টাকা উঠাতে পারে না, তার বউসল আসে। তো আগে যখন ছিল না এই রিক্সা, তো আমি তো আরো ভালো ছিল। এই রিক্সা না থাকাই আমার হিসাবে ভালো। এই অটো যদি উড়া যায় না আমার হিসাবে ভালো। আগে যে পাও রিক্সা চালাইছি ১,০০০-১,২০০ টাকা ভাড়া মারছি, এখন এইটা দিয়ে ৪০০ টাকা জমা দিয়া ২০০-৩০০-৪০০ টাকা থাকে। অপারেশন ২ বা ৩ বার করা লাগে, তাতে ৩-৪ লাখ টাকার মতো খরচ হয়। পরিশ্রমের কথা কি বলবো, পরিশ্রম তো বসে পরিশ্রম তো গায়ে হয় না, এরপর তো করা লাগে। পরিশ্রমের জন্য গাম দিতে দিতে এই গাম মস্তে মস্তে তো সারাদিন যায়। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সমস্যা। এখন জমার টাকা মানুষ উঠাতে পারে না, তারপরে খাওয়ানোর টাকা উঠাতে পারে না, তার বউসল আসে। তো তাদের পরিবার কিভাবে চলবে? এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ, সব কর্ম বন্ধ হয়। যদি মানুষ ইস্কা ভ্যান নিয়ে ব্যস্ত হয়ে গেল, টাকা পয়সা মানুষের দিয়ে মনে করা ধ্বংস। আজকে 1 মাস পর তুলে দেওয়ার কথা ছিল, সেটা তুলে দিল না। না দিয়ে মনে আরো জনগণ আরো বেশি খেপে গেল। যার কাছে টাকা আছে তাই মনে করো যে খালি গাড়ি করে রাস্তায় ছাড়ে দিল, যার জন্য আরো দেশ আরো নিচ দিকে যাচ্ছে, ফলাফল আরো সমস্যা। এই মনে করে মানুষের যদি কামাই না হয় তাদের সংসারটা কিভাবে চলবে? তাদের 400-500 টাকা 1000 টাকা কামাই করে 400 টাকা 450 টাকা 500 টাকা জমা, 200 টাকা তার খাওয়ান থাকেও 100 টাকা, এর পকেট খরচ চা পান খ্রিস্টের শেষ সময়। যদি প্রতিদিনই তো আর 800 টাকা কামাই হয় না, এদিন কম হয়ে যায়, সেদিন মনে করো যে এখন নিজের পকেটের থেকে দেওয়া লাগে। তাহলে সংসারটা কিভাবে চলবে, ওই পরিবারটা কিভাবে চলবে? এই সরকার তো আর কোনো তার চিন্তা করছে না, এই পরিবারই চলবো। সমাধান এইভাবেই হচ্ছে। কিভাবে হচ্ছে? ওই পরিবারে যার মনে করে সাইডে কামাচ্ছে তারা চলতে পারছে, আর যারা এই কর্মই আছে, যারা মনে করেন যে চাকরি আসে আবার মনে করে এইভাবে গাড়ি চালাচ্ছে, তাদের চলতেছে। তাদের নিজস্ব একটা গাড়ি করছে, তারা চলতে পারতেছে। আর নিজস্ব গাড়ি যার না হচ্ছে তাদের মনে করে ঋণ দেনা, বিভিন্ন ধরনের তারা সমস্যার মধ্যে বিপদে আছে। আমাদের সরকার যে গণতন্ত্রের দেশ, যেন ভোট হতে হবে, ভোটের হলে পরে মানুষ একটা ছিটে আসবে। আপনি একটা ব্যবসা করলেন, একটা বাণিজ্য করলেন, তার একটা নির্ধারিত নেই। রাস্তা পথে গেলে পরে দাও মারে ওই গাড়িটা কারে নেয়। সে সরকারের কাছে নেয়, যে লোকের কাছে নিয়েছে তার 80,000 টাকা দেওয়া লাগে। 80,000 টাকা যদি দিতে পারে 1 লক্ষ টাকা তার জরিমানা দেওয়া, তার জীবনে কোনো নিরাপত্তা নেই। তাহলে এদের তো কোনো বিচার নেই। এর সঙ্গে সন্ত্রাসী এত বেশি হয়েছে, সন্ত্রাসী আর কোনো ঠিকানা নেই। রাস্তাঘাটে জম্মানের কোনো সময় নেই। এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ, সব কর্ম বন্ধ হয়। যদি মানুষ ইস্কা ভ্যান নিয়ে ব্যস্ত হয়ে গেল, এ দেশে তো কর্ম নাই, ভালোভাবে দেশ চলে না। আগে যখন ছিল না এই রিক্সা, তো আমি তো আরো ভালো ছিল। এই রিক্সা না থাকাই আমার হিসাবে ভালো। এই অটো যদি উড়া যায় না আমার হিসাবে ভালো। আগে যে পাও রিক্সা চালাইছি ১,০০০-১,২০০ টাকা ভাড়া মারছি, এখন এইটা দিয়ে ৪০০ টাকা জমা দিয়া ২০০-৩০০-৪০০ টাকা থাকে। কারণ টাকা পেলে মানুষ বলে মেরে আলাইছে একবারে, এটা শুনলাম আর কি। কিন্তু টাকা মারছে, এই হামলাটা রিক্সার উপরে চলতেছে। রিক্সাটার সামনে গেলে হলে যায় টিপে, আমরা দোকানটা কামাই করাবেন না। আমাদের তো ওইদিকে সামনে তো যাবে দেয় না। আর সামনে যাবে দিলে কয় টাকা কামাই করা পারতাম। এই যে খাইলে রিক্সা হয়তো 40টা টিপ নিয়ে আসছি, আমি খাইলে জানাবো 20-30 টাকা টিপ পাইলাম না। আর সামনেও যাবেন না, খালি ঘুরে দিয়ে যান, ঘুরে জানাইতেছে। আর সামনে গেলে ওইদিকে গেলে তো টিপ পাইতাম, একটু ভালো হইতো। আগে যখন ছিল না এই রিক্সা, তো আমি তো আরো ভালো ছিল। এই রিক্সা না থাকাই আমার হিসাবে ভালো। এই অটো যদি উড়া যায় না আমার হিসাবে ভালো। ইয়া করে ওর সাথে পায়ে রিক্সা থাকে না, পরিশ্রম করে করবো, তাতে অনেক ভালো। আমার হিসাবে এটা উড়া দিই, সরকারে উড়াই দিলে আমার পক্ষে ভালো। আমিও তো একটা রিক্সা ড্রাইভার। আমরা আর কি চাইবো কোন, এই যে এত গাড়ি ঘোড়ার ভিতরে রাস্তা এখানে বন্ধ ওখানে বন্ধ, বিভিন্ন জায়গায় বন্ধ, ট্রাফিকের ঝামেলা করে ঢুকতে দেয় না। পারবো কিভাবে? যে গাড়ির সংখ্যা অনেক বেশি, তো গাড়ির সংখ্যা বেশি। আগে যে পাও রিক্সা চালাইছি ১,০০০-১,২০০ টাকা ভাড়া মারছি, এখন এইটা দিয়ে ৪০০ টাকা জমা দিয়া ২০০-৩০০-৪০০ টাকা থাকে। মানে সারাদিনে ৭00-৮00-৯০০ টাকা ভাড়া মারা যায়। এখন আর চলে না, জমা দেয় ২০০-৩০০-৪০০ এই তৈরি টাকা পাই, এদের সংসার চলে না। আর রিক্সা তো থাকা উচিত, ওটাই তো ২ নম্বরে চালাইছি, ওটাই ভালো আছিল। এখন ওটারও শেষ, এটাও শেষ। এটাই অটো নেমে পুরা বাংলাদেশ ধরে গাড়ির অভাব নাই, রাস্তাঘাটে যানজট, এইভাবে কোনোটাই চলতেছে না। এখন তো আমরা বাদ, অন্য কোনো কাজকর্ম পারি না, এটা ছাড়া কিছুই পারি না। চালাইতে পারি, এখনো পায়ে রিক্সা চালাইতে পারি, কিন্তু ওই যে ইনকাম নাই। আগে ১,০০০-১,২০০ মাসি, এখন ৪00-৫০০ টাকার ভাড়াই মারা যায় না।
400-500 টাকা ভাড়া মেরে 110-20 টাকা জমা দিয়া ওই আর বাদ ভাই ওইটা দিতে সংসার চলে না। সংসার চালাতে আপনাদের কত লাগে, কত দরকার ডেইলি? ডেলি আপাতত খরচা মরচা বাদ দিয়ে 500 টাকা তো থাকা লাগবে, 500 টাকা রাখতে পারি না, 200, 250, 300 এর উপর পারি না। আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, এটা কপালের দুর্ভোগ ছিল, আল্লাহ পাকের হুকুম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা লোক আমি দুঃখ প্রকাশ নেই কেন, আল্লাহদের লাখ লাখ শুক্রিয়া যে আমি বাচ্চা আছি, এটাই হচ্ছে আল্লাহ পাকে বড় বড় চাওয়া, আর কিছু না। ইনকাম এখন বলতে কিছুই না, মানে এখন আমি খাইয়া সমান সমান আছি, এটাই যে পোলাবানে টোকাই পোলাবানে আছে, আর লোক এসে আনে আয়না বিক্রি করে দেওয়া যায়। এই কথা দেখা যায় বাজার বুঝা দেখা যায় এক জমা এক বাজার থাকে, এখন ধরেন 30 টাকা কিনলাম 40 টাকা বেশি, আবার দেখা যায় 20 টাকা কিনলে 30 টাকা বেশি, এইরকম। আমরা এই ধরেন প্লাস্টিক, লোহা লক্কর এইসব জিনিস আমরা এটি নিয়ে কামরাঙ্গি চর পাঠাই, প্লাস্টিক ওখানে আবার গালায় ওরা আবার বিক্রি করে, আর বোতল তৈরি করে। এটা আবার আমরা কোনো পার্টনার নাই, আমার দোকান আছে, অনেক দোকান আছে, একদম 20-25টা দোকান আছে এরকম। আমরা কোনো পার্টনার না, যার ব্যবসা শেষে করে। অনেক ব্যবসা আছে, মানে আমি এটা শিখছি, আর আমার শরীরে আমি ভারী কোনো কাম করতে পারি না, অসুস্থভাবে এটা একটু সহজ বয়ে থাকলে এটা এই কামটাই আমার ভালো। মাসে আমরা কত, মাসে তো এটি তো ব্যবসা, কোনো মাসে দেয় 20,000 হয়, কোনো মাসে 50,000 হয়। ব্যবসা যত কর্ম মাল আসবে ততই লাভ হইবে। এই এখন বসা, এখন কোনো ব্যবসা নেই এইরকম। এক মেয়ে বিয়ে দিছি, এক ছেলে আছে, এক মেয়ে আছে, পড়াশোনা করতেছে। ছেলে পড়ে না, মেয়ে পড়ে। পাশে আগস্ট হইতে সবাই ক্ষতি করার লেগে বসে থাকে, কেউ ভালো চায় না, সবাই ক্ষতি করে। হ্যাঁ মোটামুটি ভালোই ছিলাম, হ্যাঁ ভালো ছিল একটু, আমরাও ভালো ছিলাম, খাইতাম। এখন আর ভালো বেশি নাই, এই জ্বালায় পোলাপানে, এই আইয়া জ্বালায়, এই এলাকার পোলাপানি আছে, একটু পোলাপানে আইয়া জ্বালায়, ব্যবসা করবা না, এই অবস্থা আছে। চুরি হয় কি বলো, মানে হামতাম প্রতিদিনই আসি, এই অবস্থায় আছি। এই ব্যবসা করতে পারবো না, সইরা যাও, রোডে থাকতে পারবো না, এই অবস্থা, আর কিছু না। এর মধ্যে আসি, এখন পা ভাঙ্গা, কেউ কিছু বলে না। জ্বালায় আমি ব্যবসা করি, অনেকের ছবি ভালো লাগে না, আমি ভালো আছি খাইয়া মুইয়া, আমি সৎ পথে কামাই। অনেকে তো টোকাই করে, আমি তো টোকাইতে পারি না, আমি আল্লাহর মধ্যে ভালো আছি খাইয়া, এক চোখে সয় না। পরিবেশ দূষিত এটা কোনো কথা না। বোতল জিনিসটা তো আপনি হিসাব করেন, এই বোতলটি যদি রাস্তায় যদি মানুষের টোকাইয়া না আনতো, তাহলে রাস্তায় যদি ফালাই দিত, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতো না, আর নষ্ট বেশি হতো রাস্তাঘাট, দেখা যায় গাড়ি চলতো না, মানুষে চলতে পারতো না, ময়লা গন্ধ ছড়াই দিত। এই বোতলটা আনে দেখি রাস্তাটা আরও পরিষ্কার থাকে। একটা জিনিস আপনারা আগে ভাববেন, এরা যারা নিয়ে গালায়, ওনার তো এটা আবার রিসার্চ করে, আর যদি রাস্তায় থাকতো তাহলে জিনিসটা রাস্তাগুলো গাড়ি ঘোড়া চলতে পারতো না, রাস্তাঘাট নষ্ট হয়ে থাকতো। তাহলে এইবার ভালো চলে, দেশটা ভালো আছে, ময়লা আবর্জনা পড়ে না রাস্তায়। যে আমরা যদি এই দোকান না থাকে, তাহলে আপনি হিসাব করেন, যদি 100 কেজি মাল রাস্তায় হালাইতে হয়, গাড়ি ঘোড়া রোডঘাট বন্ধ, মানুষও চলতে পারবে না, ময়লা চলায় গন্ধ মন্দ। জনগণ পাবলিক আছে দেখি তো ময়লাটা পরিষ্কার করে দিকে রাস্তাঘাট ভালো থাকে, তাহলে এটা সেবা বলে। দেখা যায় আমরা কর্ম করি, এটা আনে আমরা নিয়ে এরকম বিক্রি করি, এটার মধ্যে আমাদের রিজিক। এখন আমি চাই এইটাই যে এই যে ঝামেলা জানি পোলাপানে না করে, আমি যেমনি আসি, আমি কর্ম করে রাখাই, আমি কর্ম দিয়ে থাকতে চাই, আমার কিছু দরকার নেই। ওরাও তো হলাইবে না, বিএনপি হলাইবে দেশ থেকে। আওয়ামী লীগ যেমনি গেছে, ওরাও এমনি যাইবে, বা হইতাছে, হয় মোটামুটি হয়, কামাই রুজি তো আছেই, কাজ করলে তো হবেই, কম বেশি, হয়তো একটু বেশি হইলে অন কম হইব, এই তো। আর ইলেকশন কেমনে হয়তো বলতে পারি না, আওয়ামী লীগই ভালো ছিল, ওরাও তো হলাইবে না, বিএনপি হলাইবে দেশ থেকে। আওয়ামী লীগ যেমনি গেছে, ওরাও এমনি যাইবে, বা হইতাছে। জামাত আসবে বিএনপি লোক ইলেকশন করলে, বিএনপি হাস করতে পারবে না। হ্যাঁ আমরা তো জামাতে চাই এখন, বিএনপি তো করলোই, দেখলাম তো কেমনে চালাইছে, আওয়ামী লীগ কেমনে চালাইছে তা দেখছি না, ওরা কেমনে চালায় দেখি, নতুন একটা দল আসুক ক্ষমতায়। আওয়ামী লীগ জানার ঘর থেকে ঢাকার শহর তো ময়লা হয়ে গেছে, ডাস্টবিন হয়ে গেছে, যে মেমন চাই মেমন চলে। বলিউডের ভাইজান সুপারস্টার সালমান খান হঠাৎ করেই পাকিস্তানের সরকারের ক্ষোভের কারণ হয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে ভাইজানকে নাকি জঙ্গি ও সন্ত্রাসীবাদী হিসেবে অভিহিত করেছে দেশটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সালমান খান। ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বালুচিস্তানকে একটি ভিন্ন দেশ বলে দাবি করে বসেন তিনি, আর তার এর কারণে বিপাকে পড়তে হয় অভিনেতাকে। রিয়াদের ওই অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটা সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনি তামিল, তেলেগু, মালায়ালাম যে কোনো ভারতীয় ভাষার ছবি এখানে সফল হতে পারে, কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়। এই বক্তব্যে বালুচিস্তানের নাম উল্লেখ করাতেই শুরু হয় বিতর্ক। বলে রাখা ভালো, বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ, এই নামে আলাদা কোনো দেশ নেই।
আর এ নিয়েই ক্ষুব্ধ হয় পাকিস্তান। এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে সালমানকে সন্ত্রাসবাদী তকমা দেয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি পাক সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে। তবে তদন্ত করে দেখা গেছে এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি। পাক সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। আদতে সালমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। সেখান থেকে শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব। অতুলি চুলে যায় তা আমরা বাংলা লাগে আমরা বালা বিদায় তো না পুরুষরা এটা করতে পারি যখন চাষে নিরাপত্তা সরকার না অটো রিক্সা আমি চালাই না, আমি বাংলা চালাই। আমি তো মনে করি অটো রিক্সার লাগে আমরা বাংলা চালাই পারি না, আমরা ইনকাম কম। অতুলি চুলে যায় তা আমরা বাংলা লাগে আমরা বালা। আগে তো ইনকাম আছে বেশি অল্প কোনো মতো চালানো যায় আর সরকার পরিবর্তন হওয়ার কারণে এরকম হয়েছে। আগেও এরকম আছে, সরকার থাকতেও এরকম আছে। কোন সরকার আইলে পরে কখন যে কি হয় না হয়, সরকার পরিবর্তন হইলে কখন দিব বরাবর। মানুষের তো গবেষণা কইতাছে, আমরা তো বুঝতেছি যে বিএনপি আওয়ামী লীগ তো নাই, বিএনপি দায়িত্ব না পুরুষরা এটা করতে পারি। রাস্তাঘাটে হচ্ছে ঘাটে সুবিধা হাতি সব বন্ধ আছে, ইনকাম ভালো আছে। এখন নাই, এখন চাষে নিরাপত্তা সরকার গবেষণা করতে আমার যাইব আমার তো ভালো সুবিধা তো আমরা চলা লাগে ভালো। দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন জেএসির বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান। সোমবার ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্য প্রযুক্তি ও নৌপরিবহন সহ কয়েকটি বিষয় সমঝোতা স্মারক MOU নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD জানায়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ নতুন বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে পাকিস্তান। দেশটি বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনে আগ্রহী। তাছাড়া সিকিউরিটি, প্রিন্টিং ও ব্যাংকিং খাতে সব মূল্যমানের ব্যাংকনোট, প্রাইস বন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তাকালীর শতভাগ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশ নিতে চায় দেশটি। ব্যাংক খাতে কারিগরি প্রশিক্ষণও দিতে চায় পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আজকের নবম সভায় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ফেডারেল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা প্রতিনিধিত্ব করেন। অর্থ উপদেষ্টার নেতৃত্বে এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ১৬ জন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয়। কয়েক দফায় দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন। প্রতিবেশী দেশ ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ৩১ জন নারী, পুরুষ, শিশুকে বিজিবির হাতে তুলে দেয়া হয়। বিজিবি ৬ নম্বর ব্যাটালিয়ন এবং BSF ৩২ নম্বর ব্যাটালিয়নের যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটক ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ২ জন হিজড়া এবং ৩ জন শিশুসহ মোট ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়া হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোহাম্মদ আবুল হাসান এবং BSF-এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শঙ্কর সিং। হস্তান্তরকৃত বাংলাদেশিদের বাড়ি ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায়। দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান, এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হচ্ছে। ফেরত যাওয়া ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবন জীবিকা চালাতো। সম্প্রতি দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায়। অপারেশন ২ বা ৩ বার করা লাগে, তাতে ৩-৪ লাখ টাকার মতো খরচ হয়। হাইড্রোসেফালাস, সেলিনা, বাচ্চাটা কি নাম রাখছে? ওর নাম রাখছে নূর। অপারেশন বেশিরভাগ সময় ২ বা ৩ বার করা লাগে, তাতে
3-4 লাখ টাকার মতো খরচ হয়। এখন তো দেরি হয়ে গেছে, এখন তো অপারেশন করার রিস্ক। যদি কোনো সাহায্য সহযোগিতা হইতো তাহলে আমি বাসায় বসে বাচ্চাটারে পালতে পারতাম। ওরে তো নিয়ে বাইরানোটা কষ্ট, যে ও তো অসুস্থ। মোহাম্মদপুর। হ্যাঁ। না, ওই যখন বসি তখন অনেক সময় আছে কেউ 500 টাকা হয়তো দেয়, আবার যে 10 টাকা 20 টাকা করে যা ওঠে। আবার মনে করেন যে একদিন বসলাম, আবার 2 দিন বসলাম, আবার 2 দিন ঘরে থাকি। বাচ্চারা নিয়ে তো ডেলি বাইরানো যায় না, তো অসুস্থ। জন্মগতভাবে সমস্যা, কিন্তু একবারে ছোট ছিল, মাথা বেশি বড় ছিল না। 14 মাস চিকিৎসা, ওই যে পরীক্ষা নিরীক্ষা করছি, ডাক্তার দেখাইছি, অনেকবারই গেছি ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার অনেক বেশিরভাগ সময় 2 বা 3 বার অপারেশন করা লাগে। একবার হয়তো কোনোভাবে আমি জোগাড় করতে পারি, মানুষ ধরে টরে, আবার অতবার কি মানুষ দিব নাকি? কি করো তুমি? কথা বলতে চাও? বলেন। মানে ল্যাকটোজেন দুধ খাওয়াই, একটু সুজি টুজি খাই, আবার ফল টলও খাই। কেউ যদি কিছু টাকা পয়সা দিত তাহলে আমি ওরে নিয়ে ঘরে বসে ওরে একটু যত্ন করতে পারতাম। আবার ওরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই তো প্রত্যেক মাসে, আবার তাতেও টাকা পয়সা লাগে, কেউ যদি দিত। পরিশ্রমের কথা কি বলবো, পরিশ্রম তো বসে পরিশ্রম তো গায়ে সয় না, এরপর তো করা লাগে। পরিশ্রমের জন্য গাম দিতে দিতে এই গাম মস্তে মস্তে তো সারাদিন যায়। সিঁড়ি ভাইয়া 5তলা 7তলায় মাল উড়াইতে পারতেছি না, 5তলা 6তলায় মাল উড়াই, এই যে বাসা বাড়ির মাল চেঞ্জ করি। পেটের দায়িত্ব, এখন পেটে তো কিছু মানে না, এখন তো বউ বলে আমার না খাইয়ে থাকবে, এই কারণে ইয়া ঢাকা ইয়ে করতে হয়। এছাড়া তো কিছু আমাদের করার কিছু নাই, আমাদের কোনো কর্ম নাই, তো কোনো কর্ম নাই, এখন সব কর্ম বন্ধ। আগে গ্রাম দেশে কাজকর্ম আসলে অনেক কাজকর্ম আসলে, এখন তো নাই, এখন তো সব বন্ধ হয়ে গেছে। এই টাকা দিয়ে তো ফ্যামিলি চলে না, কোনো রকম পরের ঘরে ঋণ করতে হয়। বললাম ঋণ করতে করতে বললাম যে অনেক টাকা ঋণ হয়ে গেছে, এখন ঋণের জ্বালায় দেশে থাকতে আবার ঢাকা আইতে হয়েছে কাজ করতে বলে, আবার ঢাকা আবার যাই, আবার আই, এই তো এই করি। এই টাকা খাটতে মানুষের ঋণ দিতে হয়, কিস্তি দিতে হয়, বিভিন্ন রকমের সমস্যা আছে। সমস্যার তো শেষ নেই ভাই। হ্যাঁ, সন্তান দেখে, সন্তান তো কর্ম করার মতন হবে, ডান বয়স হয় নাই এখন। একটাই ছেলে আর 4টা মেয়ে, 4টা মাইয়া বিয়ে দিছি, 2টা 3টে বিয়ে দিছি, একটা আছে এখন সংসার, ওর মা আছে, আবার ছেলে হচ্ছে সব পোলার মায়ের ছোট, তাই জন্য তো সংসারে খুব অভাবে আছে। এর আগে তো দোকান করতাম, এবার থাকে আমার ওই বউ স্টক করার পরে দোকান করতে পারি না। আমার ঘরেলা স্টক করার পর অনেক টাকা ঋণ হয়েছে, চিকিৎসা করাইতে অনেক টাকা ঋণ হয়েছে। এই ঋণের কারণে দেশে থাকতে নাই, ওই যে ঠেলা গাড়ি চালাইতে। দোকান কি বিক্রি করে দিয়েছিলেন নাকি? না, দোকান আছে, ভাড়া দোকান ছাড়াই দোকান আছে, এখন আছে, মালামাল পয়সা করছে, এখন করতে পারি না। অনেক টাকা ঋণ, দোকানে ক্যাশ ব্যাশ নাই, টাকা নাই, এখন দোকানে মাল আনতে পারি না। এই কারণে ঢাকা চলে এই ঠেলা গাড়ি চালাই, কয়েক বছর কামাইতে ঠেলা গাড়ি চালাই, কয়েক মাস মাসের শেষে আই পড়ি ঢাকা। কর্ম কমে গেছে, সরকার পতনের পরে তো কর্ম শেষ, কর্ম তো নাই, কপাল তো শেষ। সরকার পতনের পর তো আমাদের গরিব মানুষের কোনো অস্তিত্ব নাই, কোনো মানুষের। এনাদের তাহলে বিষ খেয়ে মরার অবস্থা। এনজিও লগো জ্বালায় বাড়তে থাকতে পারতেছে, টাকা পাইবে, ওই যে বউ ঋণ হয়েছে, এই অসুস্থ হয়েছে, টাকা আইনে করছি, ঋণ দিতে পারি না, বিধানে তো ঢাকা কাজ করি। জুলাই গণ আন্দোলনে আহত হয় বিপুল সংখ্যক আন্দোলনকারী। এসব আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেখানে কাজ করছেন অনেক জুলাই যোদ্ধা। তবে টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছে না অনেক জুলাই যোদ্ধারা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, এ পর্যন্ত 119 কোটি টাকা পেয়েছি, যা দিয়ে সব জুলাই যোদ্ধাকে সহায়তা করা যায়নি। আমাদের পরিকল্পনায় সেই 14,000কেই পুনর্বাসন করার আমাদের পরিকল্পনা, কিন্তু এটা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তিনি আরও বলেন, মোট ভিকটিম 15,188 জন, এর মধ্যে এখনও টাকা পায়নি 8,446 জন। এজন্য প্রয়োজন আরও প্রায় 231 কোটি টাকা। আর্থিক সংকট কাটাতে সরকারের সাথে আলোচনা চলমান আছে। কামাল আকবর বলেন, জুলাই যোদ্ধাদের শুধু সাময়িক টাকা দিয়ে নয়, তাদের স্থায়ী কর্মসংস্থানের জন্য ফাউন্ডেশন থেকে উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা অল্প দিয়েই শুরু করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে মানুষ যারা অনেক ভালোবাসেন জুলাইকে, তারা সবাই এগিয়ে আসলে 14,000 এই আমাদের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের যারা পীড়িত আছেন
তাদেরকে পুনর্বাসন করা কোনো বিষয়ই না। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আজকের এই দিনে জিয়া তোমায় মনে মনে, জিয়া তুমি আলো ঘরে ঘরে জ্বালো, জিয়া তুমি আলো ঘরে ঘরে জ্বালো, জিয়া তুমি আলো ঘরে ঘরে জ্বালো। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ওখানে ফুলের দিয়ে তারপরে বের হয়ে যাবে, সম্ভবত ধরেন আরো 1.5-2 ঘন্টা লাগবে মিনিমাম। না এরকমের কিছু না, প্রতিষ্ঠাবাসী কিন্তু আমাদের সচরাচর গত বছরও হয়, তার আগের বছর, মানে এটা প্রতিনিয়ত চলমান। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রথমে শহীদ জিয়াউর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে, বিগত দিন হয়তো পল্টনের প্রোগ্রাম ছিল, এখন হয়তো বা জনগণের দুর্ভোগের কারণে পল্টন প্রোগ্রাম করে না, এখানেই করে, এখানে ফুল দিয়ে তারপরে চলে যাবে। না সিনিয়র নেতৃবৃন্দ আসছে, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আসছে। আর আমাদের সিনিয়র মানে স্ট্যান্ডিং কমিটি মেম্বার হয়তো মহাসচিব সাহেব আসবে, তারপর হয়তো সালাউদ্দিন সাহেব আসবে, ওনারা আসছে। মাদক দ্রব্য জিনিসটা মানুষের শরীরে একবার ঢুকে গেলে ওই মানুষটা এমন একটা রাস্তায় চলে যায়, আর সহজেই ওই রাস্তা থেকে ফেরাটা কঠিন হয়ে যায়, ফ্যামিলির থেকে দূরে হয়ে যায় এবং কি সমাজ থেকে অনেক দূরে চলে যাবে। সারা পৃথিবীতেই মাদকের আছে, তারপরও বাংলাদেশ একটা দেশ, এই দেশেও মাদকের ছড়াছড়ি আছে। মাদকের জন্য সর্বপ্রথম কাজ করতে হবে, যেহেতু সরকার কাজ করতে হবে, মাদকগুলা ছড়াচ্ছে বা কোথায় কি হচ্ছে সব দিকে নজরদারিতে রাখতে হবে। এমনকি মাদকের কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়, একটা সমাজ নষ্ট হয়ে যায় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বড় ধরনের এটা একটা ক্ষতিপূরণ একটা জিনিস। অবশ্যই বাংলাদেশের সরকারের এবং প্রশাসনিক যারা আছেন অবশ্যই মাদকের দিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে নজর দিতে হবে। এবং কি এটা একটা সত্যিকারের বিষয় যে এটা একটা ছেলেকে শুধু নষ্ট করে না, একটা ফ্যামিলিকেও নষ্ট করে দেয় এবং কি একটা সমাজের বড় ধরনের ক্ষতি হয়। এবং কি মাদক যখনই সে সেবন করে তখন তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং কি তার জীবনের লাইফ সেও নষ্ট হয়ে যায়। মাদককে ঠেকাইতেই হবে যে কোনো মূল্যে হোক। সরকার অন্যান্য সেক্টরে যত কোটি টাকা বাজেট করে, মাদককে নিয়ন্ত্রণ করতে যদি সরকারের কিছু বেশি টাকাও ব্যয় করতে হয় তাহলে এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। কারণ যেহেতু এটা একটা বড় ধরনের একটা বিশ্বের মধ্যে ভাইরাস, মাদক একটা বড় ধরনের একটা ভাইরাস, এটা যার ভিতরে ঢুকবে এবং কি যে ফ্যামিলিতে একটা ছেলে মাদক সেবন করবে ওই ফ্যামিলিটা নষ্ট হয়ে যায় এবং একটা সমাজও একটা নষ্ট হয়ে যায়। ছিনতাই, ডাকাতি, রাহাজানি আপনার এগুলো সারা পৃথিবীতেই আছে। মূলত এগুলা কন্ট্রোল করে প্রশাসন। অবশ্যই প্রশাসন চেষ্টা করলে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে পারে, তারপরেও কিছু ফাঁকফোকর থেকে যায়। দেখা গেছে হয়তো আপনার সন্ত্রাসরা তারা তো সবসময় তাদের মন মানসিকতা একটা রাখি, যারা তারাই অকারেন্সটা করবে, অবশ্যই তারা এগুলা থাকেই। তারপরেও সারা পৃথিবীতে যেহেতু এই কাজগুলো হয়, কোনো দেশে হয় না যেমন তো তা না, বাংলাদেশেও হচ্ছে এবং এটার জন্য প্রশাসন আরও আগে আসতে হবে, কাজ করতে হবে। এবং কি আপনার গুরুত্বপূর্ণ সহকারে যেসব স্পোর্ট জায়গাগুলো ওগুলোকে নিরাপত্তা একটু জোরদার বেশি করতে হবে। সব সময় শুধু 1 মাস করলাম বা 2 মাস করলাম, 1 সপ্তাহ করলাম, বিভিন্ন রকম ক্রাইম করতেছে, এটা নির্মূল হয়ে যায়। এটা তা না, এটা প্রতিদিনই জন্ম হয়, প্রতিদিনে নিভে যায়, আবার প্রতিদিনই জন্ম হয়। সন্ত্রাসী বা এগুলা প্রতিদিনই মানুষের 1 মাস করলাম, 2 মাস করলাম, 1 সপ্তাহ করলাম, সন্ত্রাস নির্মূল হবে এটা না। 12 মাসেই আপনাকে নিরাপত্তার কাজ করতে হবে, 12 দিনে, মাসের 30 দিনেই নিরাপত্তার কাজ করতে হবে। তাহলে কিছুটা মানুষ স্বস্তি পাবে এবং কি শান্তি পাবে এবং কি শান্তিতে জীবনযাপন করতে পারবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে দর্শনা সীমান্ত থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার 27 অক্টোবর ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার রাকিব খান এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পালিয়েছিলেন আজিজ। গতকাল রবিবার রাতে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে 1/2 ডজনের বেশি মামলা আছে। এরই মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহান নামীয় আসামি আজিজ, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। আমাদের যে তার রেকর্ডটা দিবে ভালো সেই জায়গাটায় আমরা যেতে চাই। এছাড়া আরো অনেক কিছু সাংবাদিকতার আপনি যখন দেখবেন যে আপনি ভালো বেতন পাচ্ছেন না, তখন আপনার মধ্যে টেন্ডেন্সি হবে যে আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন। আর একজনের এই পত্রিকায় এই ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখছেন, আপনি ওটা নিজে
ইনভেস্টিগেট না করে আপনি ওই নিউজটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এটা চোর। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে আর দেখা যায় যে 500 ওয়েবসাইট চুরি করে। এইটা তো আমরা জানি না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব রেকর্ড দিয়ে একটা রিপোর্ট করবে। তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে, সেটাকে তো আমাদের দাম দিতে হবে। সেই দামটা হচ্ছে না। এবং এই যে ব্যাংকের ছাতার মতো ওয়েবসাইট গুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেগুলো অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা খুব দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নেই। মানে কিছু এদের যদি দেখেন ফ্রিডম টু চুরি, ফ্রিডম টু মানে আপনি চুরি করতে পারবেন, আপনি স্কিল, সেটা তো আওয়ামী লীগ করছে। তারা ওই ফ্রিডমকে এনজয় করে গেছে, 15.5 বছর চুরি জামারি করেছে। এই জায়গা থেকে আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই। ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি। যারা এই জার্নালিজমে আসবেন, যারা একটা ওয়েবসাইট করতে এনকারেজ ফিল করবেন, তারা যেন ফার্স্টেই মাথায় রাখেন যে আমার সাংবাদিককে বেতন দিতে হবে, আমার সাংবাদিক নিজের থেকে একটা রিপোর্ট আনতে হবে। সেজন্য ওই সকালে এসে তুমি আজকে কিছু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবো, এইরকম নির্দেশ যেন সে না পায়। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা জার্নালিজম শুরু করছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট দেখতে চায় যে জার্নালিজমের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। না হলে যেটা হয় যে একজন একটা ফটো কাট করলো, দেখা গেল যে 1000 জন ওই একই মিথ্যা একটা ফটো কাট করেছে, ওই 1000 জন আবার ওইটাকে চুরি করে মিথ্যাকে রিপ্লিকেট করছে। সেই জায়গা থেকে আমরা সরতে চাই। আমরা চাই বাংলাদেশে খুব ভালো জার্নালিজম হোক, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের একদম পুরো পৃথিবীতে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশে থাকুক, কিন্তু কেউ যেন কপিরাইট, কেউ যেন না করে, ইনফ্রিঞ্জমেন্ট যাতে না। এটা মানে এবং যারা ইনভেস্ট করছেন এই ভালো জার্নালিজম, তাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা, এটা একটা সরকারি রেগুলেটরি বডির পুরো এটা দায়িত্ব। সেটাও আমরা দেখতে চাই। এটা আমরা একদিনে পারবো না, বাট অনেক দিন লাগবে। বাট এই যাত্রাটা এখনই শুরু হওয়াটা দরকার। এটা যত অ্যাওয়ারনেস তৈরি হয় সবার জন্য এটা আমাদের অ্যাডভাইজার মোহাম্মদ হয় এগুলো অনেক বিষয় নিয়ে কথা বলবেন। আমি আর বাড়াবো না। আমি রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের জার্নালিজমে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। আমি এটার মেম্বার এবং আমি খুব প্রাউড একজন মেম্বার। এখানে যে যারা আসেন তারা সবাই বাংলাদেশের জার্নালিজমে খুবই নিবেদিত প্রাণ। তাদের সবাইকে আমি স্যালুট জানাই। সাভারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। রোববার 26 অক্টোবর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করে। বাইকে থেকে থুথু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরি বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। সেখানে বিন্দু মাত্র কোনো তারা ভূমিকা পালন করেনি। পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদেরকে এখনো মারামারি চলতেছে। আমরা যখন বলি জি চলতেছে, তারা আর কোনো সদুত্তর দিতে পারে না, আসার কোনো চেষ্টাই করে না। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাতে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 1000-এরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদেরকে শান্ত থাকার অনুরোধ জানায়। পরে প্রক্টর ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন।
এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আমাকে সরে যেতে হয় রিপোর্টের কারণে, আপনাদের বিভিন্ন অপ-উদ্যোগের কারণে। তারপরে আমি একদিন থাকলেও আমি মিডিয়া দেওয়ার চেষ্টা করে যাব, কারণ আমি মনে করি যে এখানে ফ্রেশ ব্লাড দরকার আছে, ফ্রেশ পার্সপেক্টিভের দরকার আছে। এবং মিডিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই নীতিমালা অনুসরণ করে দিচ্ছি। বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং এর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কোনো ফ্রেমিং এ কাজে লাগতেছে না, কারণ মানুষ দেখতে পারতেছে যে অল্টারনেটিভ মিডিয়া ছাড়া যে বাকশালী যে ইকোসিস্টেম আছে, আমি এখানে কাউকে বলতেছি না যে বাকশালী ইকোসিস্টেমের অধীনে আপনারা সাংবাদিকরা অবশ্যই জুলাইয়ের শক্তি হিসেবে আমি মনে করি, কিন্তু মালিক পক্ষ থেকে শুরু করে অনেকেই লুকিয়ে আছে। এবং যখন আমরা মালিকানার ক্ষেত্রে যাই, মালিকানার ফাইলগুলো দেখি, অধিকাংশ মালিক এখনো আওয়ামী লীগের মালিকানাও পরিবর্তন করা হয়নি। ওনারা বিদেশ থেকে বসে বসে এখনো এখানে টেলিভিশন চ্যানেলে যে আয় হয় সেটা থেকে ওনারা পাচ্ছেন, পত্রিকা অফিস থেকে যেটা হয় সেটা পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আইনের ভিতর থেকে যতটুকু পারা যায়, যেহেতু আমরা বন্ধ করবো না, আমরা দিব, এটাই আমার পলিসি। তথ্য অধিকার আইনে যে বিষয়টা আছে, তথ্য অধিকার আইনে আপনার হচ্ছে আমরা কিছু পরিবর্তনের প্রস্তাবনা আছে, এগুলো আমরা দেখতেছি। এটা যদি নীতিমালাতে যদি পরিবর্তন করা যায় করবো। আর কেউ বিশেষ করে সিভিল সোসাইটি থেকে কিছু প্রস্তাবনা আছে। আর তথ্য কমিশন আমরা অনেক আগে প্রস্তাব করে রেখেছিলাম, কিন্তু এটা হয়নি। এটা আমার জন্য দুঃখজনক, এটা বিভিন্ন কারণেই হয়নি। কিন্তু তথ্য কমিশনটা অ্যাক্টিভেট করার চেষ্টা আমি নিয়েছিলাম সেই জুলাই মাসে। আগস্ট মাসে আমরা প্রস্তাবনা সহ এটা উত্থাপন করেছিলাম, কিন্তু এটা কার্যকর করা হয়নি। আর তথ্য অধিকার আইন তথ্য কমিশনের মুখাপেক্ষী কিনা আমি শিওর না। আমি মনে করি এর বাইরেও তথ্য অধিকার আইনের সূত্রে আপনাদের তথ্য প্রাপ্তির অধিকার আছে, এটা তথ্য কমিশনের আমি মনে করি যেটা মুখাপেক্ষী না। এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি যদি যান দেখবেন যে এটা একটা সিটিজেন চার্টারের অংশ বা তথ্য প্রদানের যেই আপনাদের সুযোগগুলো আছে, তথ্য প্রাপ্তির অধিকার আছে, এটা লিখিত আছে। ফলে আমি মনে করি যে এটা আপনারা আইনটা দেখে আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন এবং তাদের কাছে পৌঁছাতে পারেন। আর আমার মন্ত্রণালয় রিলেটেড যদি হয়, তথ্য কমিশন রিলেটেড, যেহেতু আমার কোনো কমিশনার নাই, কিন্তু ওখানে একজন আমার সচিব আছেন বা অফিসটা কার্যকর আছে, আমি সহযোগিতা করতে পারলে আমি খুশি হব। আমি বলছি যে বাংলাদেশে যেই ধরনের ক্রাইসিসগুলো ডেভেলপ করতেছে, প্রধান উপদেষ্টা থাকার কারণে, আস্থার কারণে জুলাই সনদ অন্তর্ভুক্তের মধ্যে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াচ্ছে। কিন্তু যখন উনি চলে যাবেন, এই সংঘাত যে ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, পরবর্তী সরকার এসে এটা আসলে মোকাবেলা করতে পারবে কি? এই সংঘাতের সাথে ধর্মীয় যেই চেতনা বা আবেদন, এটা যদি যুক্ত হয় তাহলে এটা কোন জায়গায় গিয়ে ঠিক, কারণ এটা মাজার নিয়ে একটা আলোচনা চলতেছে। ফলে আপনারা দেখেন, আমি তথ্য উপদেষ্টা, আমার বক্তব্যটাই আপনারা কত বা দুইটা কথা বললেন, প্রথমে একবারে তিনটা পর্যন্ত একটা কথা চলছে। একটা রিপোর্টে যে উনি বললেন টুকলিবাজি, একটা রিপোর্টে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বড় বড় হাউস আপনারা একইভাবে প্রকাশ করলেন। 3টা বাজে জানি না কার থেকে নির্দেশনা পাইছেন, আমার থেকে অবশ্যই পান না। তারপরে শুরু হইলো এই যে সংঘাত, এটা আবার আপনারা 10-15টা মিডিয়া করলেন। তো খুবই মজা লাগলো আপনাদের এই যে সাংবাদিকতাটা দেখে, যে আমরা আসলে কি বলি সেটা। কিন্তু প্রথম আলো বোধহয় একটু ডিটেইলস রাত্রে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে, যে ওখানে আরো কিছু ভিউ পয়েন্ট আছে, বিজনেস স্ট্যান্ডার্ডও কিছু জিনিস বলার চেষ্টা করেছে, যেটা আমি বলছি। ফলে ওই জিনিসটা অ্যাজ এ হোল বোঝা যায় যে আসলে কি বলছে। ফলে এখানে মূল জিনিস হচ্ছে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা আছে বলেই রাজনৈতিক দলগুলো এখানে সংঘাতে জড়াচ্ছে না, পারলে এটা শিরোনাম করেন এবং নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক হবে ইনশাআল্লাহ।